সরি। আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল, আমি অত্যন্ত দুঃখিত। কেউ কি আছেন আমাদের সাথে? যাক, কিছু জন আছেন। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, 50 জন ক্লাস করে না, বলছে 500 ক্লাস দেখতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি মারিয়া। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব। আজকে সেকেন্ড পেপারের 5 নাম্বার চ্যাপ্টার শুরু হচ্ছে। তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমাদের আজকের টপিক হচ্ছে সেকেন্ড পেপারের। হ্যাঁ, আমাদের আজকের টপিক হচ্ছে সেকেন্ড পেপার। আমাদের আজকের টপিক হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 5। থ্যাংক ইউ। আমি আপনাদের সবাইকে একটু ভালোবাসা দিয়ে নিই। দাঁড়ান, সবাইকে একটু ভালোবাসা দিয়ে নিই। উইথ কেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। সরি, হাসি পড়ে গেল কেন? সরি, ভুল করে হাতে চাপ পড়ে গেছে। আই এম সো সরি। ওকে, থ্যাংক ইউ। তো দেখো ভাইয়া, তাহলে আজকে আমরা শুরু করতেছি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5। অধ্যায়ের নাম হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। অধ্যায়ের নাম হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া, তাই তো? অধ্যায়ের নাম হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা 3-4টা ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। বা আমি একটু ডিটেল পড়াবো, তো এখানে একটু সময় লাগতে পারে। শ্বসন এবং শ্বাসক্রিয়া, ঠিক আছে? আমি আগে একটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে নিই যে এই চ্যাপ্টারে আমাদেরকে কি কি পড়া লাগবে। ফার্স্ট পেপারটা বোঝেন যে অ্যানাটমি একটা বিষয় আছে, যে অ্যানাটমিটা পড়তে হবে। অ্যানাটমি কি পড়তে হবে? ফার্স্ট কি পড়তে হবে? অ্যানাটমি। অ্যানাটমি মানে বুঝছেন তো? অভ্যন্তরীণ গঠন, পুরো স্ট্রাকচারটা আগে বুঝতে হবে, যে নাক থেকে বাতাসটা কোথায় যাচ্ছে অ্যালভিউলাস পর্যন্ত, এই পুরো স্ট্রাকচারটা বুঝতে হবে, ঠিক আছে? কিছু জিনিস নিয়ে আপনারা বেশি প্রেসারে থাকেন, যে এইটা মানে ফুসফুসের কার্যকারী একক, এই মানে ক্ষুদ্রতম একক কোনটা হবে স্যার, এই হবে স্যার, মানে ওই একটা জিনিস বইয়ের সমস্যা আছে, ওইটা নিয়েই তোমাদের মাথার মধ্যে সমস্যা। আদার্স আরও সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা নিয়ে কোনো কথা নাই। তো ওইসব জিনিস পরীক্ষায় আসে না, টেনশনের কিছু নাই। যেগুলো ভেজাল জিনিস ওগুলো পরীক্ষায় আসবে না, টেনশন করো না। তাহলে সহজ সহজ জিনিসগুলো পরীক্ষায় আসবে। তাহলে ফার্স্টে আমরা অ্যানাটমি একটু দেখতে হবে খুব ডিটেইলে, আর বাদ বাকি যে জিনিসগুলো সেগুলোকে আমরা একসাথে বলছি ফিজিওলজি। সেগুলোকে আমরা একসাথে বলতেছি ফিজিওলজি বলতে পারি, সেগুলোকে আমরা একসাথে বলতে পারি ফিজিওলজি। অ্যানাটমি মানে গঠন,
আর এই গঠনটাতে কিভাবে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিওলজি। আর দুইটা রোগের কথা আছে, দুইটা ডিজিজ আছে, তো ডিজিজটা আমরা পরে কথা বলবো। তো ফার্স্টে দেখো আমরা একটু অ্যানাটমিটা পরে, আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত হবে। আজকে আমরা শুধু ফিজিওলজিটা একটু দেখবো যে কি কি ফিজিওলজি আমাদেরকে জানতে হয়, এটা আমরা আগে একটু বুঝে নিব যে কি কি ফিজিওলজি আমাদেরকে জানতে হয়। দেখো ধরো এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস, ধরো এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস, ওকে। ধরো ফুসফুস, আমাদের দুই পাশে দুটা ফেফসা বলি না আমরা, ফুসফুস আছে। আর এটা হচ্ছে আমাদের বিউটিফুল হার্ট, ধরে নাও এটা হচ্ছে আমাদের বিউটিফুল হার্ট মাঝখানে। আর ধরে নাও যে এটা হচ্ছে একটা কি কোষ, ধরে নাও যে এটা হচ্ছে একটা কোষ। বিউটিফুল হার্ট, এই পাশে হচ্ছে একটা অ্যালভিওলাস, এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝো, তোমরা তো সকলেই জানো যে হার্ট থেকে নল একটা বের হচ্ছে, মনে করো সাপোজ হার্ট থেকে একটা নল বের হয়ে আসলো, হ্যাঁ। এসে এই নলটা কি হলো, এই নলটা ছোট ছোট নলে ভাগ হলো, মনে করো এই নলটা কি হলো, ছোট ছোট নলে ভাগ হলো। সে এই নলটা ছোট ছোট নলে ভাগ হলো, ঠিক আছে। তারপরে কি হয়, এই নলটা ছোট নলগুলো আবার জোড়া দিয়ে একটা কি হয়, সরি আমি কালিটা একটু চেঞ্জ করি, ছোট নলটা আবার জোড়া দিয়ে কি হয়, একটা বড় নল হয়। এই বড় নলটা আবার কোথায় যেয়ে ঢোকে, হার্টে যেয়ে ঢোকে। তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এই নলটা হার্টে যেয়ে ঢুকছে, তাই তো। আর এই নলটা হার্ট থেকে বের হয়ে আসতেছে, তাই তো। আর এই নলটা হার্টে ঢুকতেছে। কোষটাকে আমরা একটু দূরে দাগাই, হ্যাঁ, কোষটা একটু খুব কাছে হয়ে গেছে। আমরা কোষটাকে একটু এরকম পজিশনে একটু বড় করে দাগাই, ঠিক আছে। তাহলে তোমরা একটা জিনিস বুঝতেছো যে আমাদের এই কোষের সাথে, এটা ধরে নাও একটা সেল, এটা ধরে নাও একটা সেল, দেহের যে কোনো অংশের একটা কোষ। তাহলে আমাদের এই কোষের সাথে হার্টের একটা সম্পর্ক আছে, তাই না, একটা লেনা দেনা আছে। হার্ট কি করে, কোষের মধ্যে রক্ত নিয়ে যায়, কোষের মধ্যে নিয়ে যায় না আসলে, ধরে নাও হার্টের মধ্যে এখানে রক্ত আছে, সাপোজ হার্টের মধ্যে এখানে রক্ত আছে। আসলে রক্তের কালার তো সবসময় কিন্তু লাল, রক্তের কালার তো নীল হয় না, তাই না। রক্তের কালার সবসময় কি লাল, রক্তের কালার সবসময় কি হবে, লাল হবে। রক্তের কালার সবসময় লাল, তাই এদিক দিয়ে রক্ত আসতেছে, রাইট। এবং এই রক্তগুলা কিন্তু এদিক দিয়ে আবার চলে আসতেছে কোথায়, শিরাতে। এই রক্তগুলা কিন্তু আমরা বোঝার স্বার্থে এই রক্তটাকে আমরা কি করে দিচ্ছি, নীল করে দিচ্ছি। বোঝার সাথে এই রক্তটা স্বার্থে আমরা এই রক্তটাকে কি করে দিচ্ছি, নীল করে দিচ্ছি। কিন্তু আসলে রক্ত তো নীল হয় না, রক্ত তো লালই। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই নলের মধ্যে কি আছে, অক্সিজেন। আর এই নলের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে আছে। দেখো হার্ট থেকে যে নলটা বের হয়ে আসলো, সেই নলটা কি রক্ত নিয়ে বের হয়ে আসতেছে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়ে আসতেছে। কি রক্ত নিয়ে বের হয়ে আসতেছে, অক্সিজেন যুক্ত রক্ত, আমরা এভাবে বলি কথা, তাই না। তার মানে কি এই রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড নাই, আছে, কিন্তু এখানে অক্সিজেনের পরিমাণ বেশি। আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো তুমি ভাত খাচ্ছ, তাহলে ভাত হচ্ছে কি খাদ্য, শর্করা জাতীয় খাদ্য। তার মানে কি ভাতের মধ্যে শুধু শর্করাই আছে, ভাতের মধ্যে কি আমিষ নাই, চর্বি নাই, আছে, খুবই কম পরিমাণে, শর্করার পরিমাণটাই বেশি, এই জন্য ভাতকে কি বলে, শর্করা জাতীয় খাদ্য। তাহলে যে নলটা হার্ট থেকে বের হয়ে কোষে আসে, সেই নলের মধ্যে যে রক্ত থাকে, সেই রক্তে অন্যান্য উপাদান আছে বটে, কিন্তু এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি। কার্বন ডাই অক্সাইডও আছে, কিন্তু অক্সিজেনের পরিমাণ কি, বেশি। বোঝা গেল, অক্সিজেনের পরিমাণ কি, বেশি। এই কারণে আমরা বলি যে অক্সিজেনেটেড ব্লাড। আর যে নলটা ফেরত যাচ্ছে হার্টে, কোষ থেকে হার্টে ফেরত যাচ্ছে, সেই নলটা কি করে, রক্ত যেটা ক্যারি করছে, সেই রক্তের মধ্যে কিসের পরিমাণ বেশি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি।
এই কারণে আমরা বলতেছি এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, হোয়াট এভার। আবার দেখো হার্ট থেকে নলটা বের হয়ে যখন কোথায় যায়, সরি হার্ট থেকে নলটা বের হয়ে যখন কোথায় যায়, হার্ট থেকে নলটা বের হয়ে যখন ফুসফুসে যায়, খেয়াল করো, হার্ট থেকে নলটা বের হয়ে যখন ফুসফুসে যায়, নলটা এসে কি হবে, ভাগ হলো, কৈশিক জালিকায় ভাগ হলো। এবারে কৈশিক জালিকাগুলো কি হলো, মিলিত হলো। আমি প্রথমে জাস্ট একটু মানে তোমাদের জানা জিনিসগুলো আগে একটু বলে নিই, তারপরে আমি খুব এক্সক্লুসিভলি পড়াবো। এই অধ্যায়টা আমি তোমাদেরকে খুবই সুন্দর করে পড়াবো, তোমাদের পছন্দ হবে। শেষ পর্যন্ত 2-3টা ক্লাস করলে তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ, গ্যারান্টি। তাহলে একটা নল হলো, এই নলটা এসে কোথায় ঢুকবে, এখানে ঢুকবে, তাই তো। তাহলে ব্যাপারটা হচ্ছে এই নলটা এসে হার্টে ঢুকছে, আর এই নলটা হার্ট থেকে বের হয়ে গেছে, তাই তো। তাহলে কি রক্ত নিয়ে বের হয়েছে, এই নলটা কি রক্ত নিয়ে বের হয়েছে, এই নলটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হয়েছে। দেখো ব্যাপারটা, মজাটা দেখো, আমি সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত দিচ্ছি, তাহলে এখান থেকে অক্সিজেন কোথায় নেমে আসবে, এখানে নেমে আসবে, অক্সিজেন কোষের মধ্যে নেমে আসলো, অক্সাইড, এবং এই কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে বেশি বেশি তৈরি হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড চলে আসবে কোথায়, রক্তে। তাহলে এই রক্তটা কি সমৃদ্ধ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হচ্ছে। দেখো এই রক্তটা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা হার্টে আসলো, হার্ট সেটাকে পাঠিয়ে দিল কোথায়, ফুসফুসে। তাহলে এই রক্তের মধ্যে কি বেশি আসে, কার্বন ডাই অক্সাইড বেশি আসে। তাহলে এখন এই কার্বন ডাই অক্সাইড কি হবে, এখান থেকে কোথায় চলে যাবে, লাংসে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কোথায় চলে যাবে, ফুসফুসে। বিনিময়ে এখান থেকে কি ঢুকবে, এখান থেকে ফুসফুসের মধ্যে আগের থেকে তুমি কি নিয়ে আসো, অলরেডি তুমি ফুসফুসের মধ্যে কি নিয়ে আসো, অক্সিজেন নিয়ে আসো। তুমি শ্বাস নিছো না, শ্বাস নিছো, তাহলে কি নিছো, অক্সিজেন নিছো। এই যে অক্সিজেনটা নিলা, এই অক্সিজেনটা কোথায় আসবে, রক্তের মধ্যে। তাহলে রক্ত এখন কি সমৃদ্ধ হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে। কি সমৃদ্ধ হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা তাহলে কোথায় আসবে, হার্টে আসবে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসবে, হার্টে। হার্ট পাম্প করে ওই রক্তটাকে ছড়িয়ে দিবে সব কোষে, তাহলে এই অক্সিজেন রক্ত কোষে আসবে। তাহলে ব্যাপারটা কিন্তু এভাবে হচ্ছে, তাই না। আর এই কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে, তাই তো। এই কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন ঢুকতেছে আর কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি পরিষ্কার। তাহলে আমাদের যেটা শিখতে হবে, এখানে আমাদের এই চ্যাপ্টারের পড়া কি কি, দেখো এই চ্যাপ্টারের পড়াটা কি কি একটু বুঝে নিও। এই চ্যাপ্টারের পড়া হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমাদের পড়া হচ্ছে কি কি। দেখো এখানে অক্সিজেন ঢুকতেছে, খেয়াল করো, এখানে অক্সিজেন কি হচ্ছে, ভিতরে ঢুকতেছে আর কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানকার পড়া হচ্ছে এইটা, যে অক্সিজেন কিভাবে অ্যালভিলাসের মধ্যে ঢোকে আর কার্বন ডাই অক্সাইড কিভাবে অ্যালভিলাস থেকে বের হয়ে যায়। মানে আমরা অক্সিজেন নিচ্ছি না আর কার্বন ডাই অক্সাইড কি করতেছি, ছাড়তেছি। এই কোনো কিছু ভিতরে নেওয়া, তার মানে কি ইন মানে ভিতরে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ইনহেলেশন, ইনহেল করা। আমরা ইনহেলার নিই না, ইনহেলার দিয়ে কি করি, বাতাস নিই। তাহলে ইনহেলেশন। আর ছেড়ে দেওয়াকে কি বলে, এক্সকে তোমরা ছেড়ে দাও না, তাহলে এক্স মানে কি, এক্সহেলেশন মানে ছেড়ে দেওয়া। ইনহেলেশন মানে তুমি কি নিচ্ছ, অক্সিজেন নিচ্ছ, আর ছেড়ে দিচ্ছ কি, কার্বন ডাই অক্সাইড। নিচ্ছ কি, অক্সিজেন, ছেড়ে দিচ্ছ কি, কার্বন ডাই অক্সাইড। ইনহেলেশন এবং এক্সহেলেশন। এখানে আমি একটা কথা বলে রাখি, যে যখন তুমি শ্বাস নেও, ইনহেলেশন, দুটো শব্দ বললাম না, একটা হচ্ছে ইনহেলেশন আর একটা হচ্ছে এক্সহেলেশন। ইনহেলেশন আর একটা হচ্ছে কি, এক্সহেলেশন। তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে, দেখবা যে প্রশ্বাস বায়ু বা ইনহেলেশনে তুমি যখন শ্বাস নিচ্ছ তখন তুমি, এটা কিন্তু একটা হাই ভোল্টেজ এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, একাডেমিকে কম আসে, যে ইনহেলেশন তুমি যখন শ্বাস নেও, ইনহেল করো, তখন কি শুধু অক্সিজেনই নাও, তুমি যখন শ্বাস নেও, এই পাগলা তাকাও, তুমি যখন শ্বাস নেও তখন তো সবই নিচ্ছ, গাধা, সবই নিচ্ছ না। তখন তুমি অক্সিজেনও নিচ্ছ, কার্বন ডাই অক্সাইডও নিচ্ছ, নাইট্রোজেনও নিচ্ছ, সব কিছু। বাতাসে তো সবচেয়ে বেশি থাকে কি, নাইট্রোজেন।
তো আমি তো সেগুলোর দিকে ফোকাস করছি না ভাইয়া, আমি নিচ্ছি কি অক্সিজেন, এটার উপরে আমি ফোকাস করতেছি। 21% না কত পার্সেন্ট অক্সিজেন থাকে, তাহলে আমি বাতাস থেকে কি নিচ্ছি অক্সিজেন, সাথে অন্য কিছু আসতে পারে। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে ইনহেলেশন বা প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত থাকে। অক্সিজেনের পরিমাণ থাকে 20.9%, 20.9 বা 21%-এর কাছাকাছি। 20.9% থাকে কি অক্সিজেন। আর কার্বন ডাইঅক্সাইড কত থাকে, CO2 কত থাকে 0.04। ব্যাপারটা বুঝো, এটা কিন্তু একটা হাই ভোল্টেজ MCQ, যে ইনহেল যখন তুমি করো তখন অক্সিজেন থাকে প্রায় 21%, মানে বায়ুমণ্ডলে যা থাকে সেটাই তো ঢুকতেছে, তাহলে 21% ঢোকে। আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট, 0.03%। পড়ছো না ছোটবেলায়? ওই তো 0.03 আর 0.04 একই কথা, আলিম স্যারের বইয়ে আছে এইটা, যে প্রশ্বাস বায়ুতে ইনহেলেশনের সময় অক্সিজেন বা প্রশ্বাস বায়ুতে অক্সিজেন থাকে কতটুক, 20.9%। আর কার্বন ডাইঅক্সাইড থাকে কতটুক, 0.04%। আর যখন তুমি ছেড়ে দিচ্ছ, ব্যাপারটা বুঝো, যখন তুমি এক্সহেল করতেছো, ছেড়ে দিচ্ছ, তাহলে এক্সহেল করার সময় তোমার মেন ফোকাসটা কিসে, এক্সহেল করার সময় তোমার মেন ফোকাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডে। তুমি সব কিছুই ছাড়ছো, যখন তুমি ছাড়ো সেই বাতাসের মধ্যে অক্সিজেনও থাকে, তুমি ছেড়ে দাও, ছেড়ে দিলা, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডও ছাড়তেছো, অক্সিজেনও ছাড়তেছো। তবে এই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু বেশি থাকে। কত পার্সেন্ট থাকে, 5.2%, 5.2%। তার মানে কি, তার মানে তুমি যে বাতাসটা ছেড়ে দিচ্ছ, নর্মালি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03, আর তুমি যখন ছেড়ে দিচ্ছ তখন দেখো সেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড কত বেশি, 5.2। তুমি তুলনা করো, 0.04 তুমি নিছো আর ছাড়তেছো কত, 5.2, তাহলে অনেক বেশি না। এই জন্য প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। আর অক্সিজেন কতটুক থাকে, অক্সিজেন থাকে 13.7%, অক্সিজেন থাকে 13.7%। সোর্স আলিম স্যার। তোমরা কি বুঝতেছো? তাহলে এটা কিন্তু পড়ো ভাইয়া, হ্যাঁ, এই সংখ্যাটা ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের যেটা পড়তে হবে, ইনহেলেশন এবং এক্সহেলেশন, অর্থাৎ বাতাস ঢুকতেছে, বাতাস বের হচ্ছে। আমি বাতাসে কি আছে সেটা বলছি না, বাতাস ঢুকছে, বাতাস বের হচ্ছে। এই যে ইনহেল এক্সহেল, নেওয়া ছাড়া, কিংবা আমরা বলতে পারি যে ইনস্পিরেশন মানে কি, ইন মানে ভিতরে, স্পাইরা মানে শ্বাস, আর শন মানে প্রক্রিয়া। তাহলে ইনস্পিরেশন মানে কি, শ্বাস ভিতরে নেওয়ার প্রক্রিয়া, ইনস্পিরেশন। অথবা আমরা কি করতে পারি, এক্সপিরেশন, এক্স মানে বাইর করে দেওয়া, স্পাইরা মানে শ্বাস, শন মানে প্রক্রিয়া, তাহলে এক্সপিরেশন। তাহলে আমরা বলতে পারি ইনহেলেশন অথবা ইনস্পিরেশন। আর ছাড়ার সময় কি বলতে পারি, এক্স, তাহলে এক্সহেলেশন অথবা এক্সপিরেশন। তাহলে দুটাকে একসাথে কি বলবা, ভেন্টিলেশন। ইনহেলেশন এক্সহেলেশন একসাথে কি বলবা, ভেন্টিলেশন। অথবা দুটাকে একসাথে কি বলতে পারো, রেসপিরেশন। দুটাকে একসাথে কি বলতে পারো, রিস্পাইরেশন মানে রেসপিরেশন। ব্যাপারটা বুঝছো? আমি সব কিছু সলভ করে দিচ্ছি। নিঃশ্বাস একটা বড় বিষয়, তো বায়োলজি তো নিঃশ্বাস না থাকলে তো বায়োলজি আসতো না। সেকেন্ডটা কি উল্টা লিখছেন ভাইয়া? না, উল্টা লিখিনি, আগে একটু কার্বন ডাইঅক্সাইড লিখছি আর পরে লিখছি অক্সিজেন, এটা ঠিক লিখছি। ব্যাপারটা বোঝো, তুমি যখন শ্বাস নিছো তখন বাতাসে অক্সিজেন ছিল কত, প্রায় 21%, 20.9। তো যখন ছাড়তেছো সেই বাতাসে অক্সিজেন তার 21% নাই, সেই বাতাসে অক্সিজেন 13.7। মানে তুলনা করো অক্সিজেনের সাথে অক্সিজেনের, তুলনা করো কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের। তুমি নেওয়ার সময় নিছো যে বাতাস, সেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছিল 0.04%, আর ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছো কত, 5.2%। কার্বন ডাইঅক্সাইডের সাথে তুলনা করো, যা নিছো তার থেকে অনেক বেশি ছাড়তেছো। অক্সিজেন তুলনা করো, যা নিছো তার থেকে অনেক কম ছাড়তেছো অক্সিজেন। বুঝতে পেরেছো? তাহলে শব্দগুলা কি ক্লিয়ার হইল? তাহলে আমরা বলতে পারি ইনস্পিরেশন শব্দটা এভাবে বলতে পারি, ইনস্পাইরেশন অথবা এক্সপিরেশন। বানানটা ভুল হলে মাফ করে দেবে, আমি বানানোয় খুবই দক্ষ। তাহলে এই দুটাকে একসাথে কি বলবা, ইন আর এক্স, ইনস্পিরেশন এক্সপিরেশন। দুটাকে একসাথে কি বলা যায়, রেসপিরেশন। দুটাকে একসাথে কি বলা যায়,
রেসপিরেশন, দুটাকে একসাথে কি বলা যায়? রেসপিরেশন। অথবা এই দুটাকে একসাথে আমরা কি বলতে পারি? ইনহেলেশন এক্সহেলেশন। দুটাকে একসাথে কি বলতে পারি? ভেন্টিলেশন, ভেন্টিলেশন, ভেন্টিলেশন। অথবা এটাকে আমরা কি বলতে পারি? প্রশ্বাস নিঃশ্বাস। ইনহেলেশনটাকে আমরা কি বলতে পারি? প্রশ্বাস। প্রকৃষ্ট রূপে যে শ্বাস নেওয়া হয় তার নামই প্রশ্বাস। সম্ভবত প্রয়ের পরে একটা বিসর্গ হয়, প্রশ্বাস। আর এক্সহেলেশন হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে ছেড়ে দেওয়া, নিকৃষ্টভাবে যেটা ত্যাগ করছো সেটাই হচ্ছে নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস। ইন্সপিরেশনের বাংলা কি? প্রশ্বাস। এক্সপিরেশনের বাংলা কি? নিঃশ্বাস। তাহলে এই শব্দগুলো ক্লিয়ার হয়েছে। প্রশ্বাস নিঃশ্বাস, অথবা ইনহেলেশন এক্সহেলেশন, অথবা ইন্সপিরেশন এক্সপিরেশন। অ্যাজ এ হোল শ্বাস প্রশ্বাস মানে প্রশ্বাস নিঃশ্বাস বা রেসপিরেশন বা ভেন্টিলেশন। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট পড়া প্রথম গ নম্বরের প্রশ্নে আসবে, প্রথম গ নম্বরের প্রশ্নে আসবে যে কিভাবে আমরা অক্সিজেন নিই, কিভাবে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। ছোট ক্লাসে ওটা আমরা কিছুটা পড়ে আসি, এখানে আমরা একটু ডিটেলে পড়ব। 1 2 নম্বর পড়া হচ্ছে যে অক্সিজেন কেন এখান থেকে এখানে আসে আর কার্বন ডাইঅক্সাইড কেন রক্ত থেকে অ্যালভিউলাসে যায়। এই যে এক্সচেঞ্জটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পড়া। আমাদের দ্বিতীয় পড়া হচ্ছে এই অংশটুকু, আমাদের দ্বিতীয় পড়া হচ্ছে এই অংশটুকু। আমাদের 2 নাম্বার পড়া হচ্ছে এই অংশটুকু, যে কেন অক্সিজেন এখান থেকে রক্তে আসে এবং কেন কার্বন ডাইঅক্সাইড এখান থেকে অ্যালভিউলাসে যায়, এই এক্সচেঞ্জটা কেন হয়। অথবা এইটা, কেন অক্সিজেন রক্ত থেকে কোষের মধ্যে ঢোকে, কেন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে যায়, এই এক্সচেঞ্জটা অর্থাৎ রক্তের সাথে অ্যালভিউলাসের এক্সচেঞ্জ আর রক্তের সাথে কোষের এক্সচেঞ্জ, এইটা একটা পড়া। তাহলে আমি এটাকে 2 নাম্বার দিলাম, মানে 2 নাম্বার দিয়ে বুঝাচ্ছি যে আমার পড়াটা হলো ফার্স্টে হলো 1 নাম্বার পড়া হচ্ছে কোনটা? 1 নাম্বার পড়া হচ্ছে আমাদের এইটা, কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিই। 2 নাম্বার পড়াটা হচ্ছে কিভাবে শ্বাসবায়ুটা বা অক্সিজেনটা কিভাবে মিশে রক্তের সাথে আর কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে রক্ত থেকে বের হয়ে যায়, অথবা অক্সিজেন কিভাবে রক্ত থেকে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে রক্তে ঢোকে। তাহলে এই যে উল্টা সম্পর্ক, অ্যালভিউলাসের সাথে রক্তের সম্পর্ক আবার কোষের সাথে রক্তের সম্পর্ক উল্টা। দেখো অ্যালভিউলাসের সাথে রক্তের সম্পর্ক কি? রক্ত কার্বন ডাইঅক্সাইড হারায় আর অক্সিজেন গেইন করে। আর এখানে কি? অক্সিজেন হারায়, কার্বন ডাইঅক্সাইড গেইন করে। অক্সিজেন হারায়, কার্বন ডাইঅক্সাইড কি করে? গেইন করে। তাহলে এইটা একটা পড়া। আর 3 নাম্বার পড়া হচ্ছে, দেখো 3 নাম্বার পড়া হচ্ছে অক্সিজেন কিভাবে হার্ট থেকে এই যে মানে চলাচল করতেছে, ট্রান্সপোর্ট হচ্ছে কিভাবে। দেখো এই পাশটাতে খেয়াল করো অক্সিজেন কি হচ্ছে? ট্রান্সপোর্ট হচ্ছে। এই পাশটাতে খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে। ওভারঅল রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয়। তাহলে আরেকটা পড়া হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয়, এটা আমাদের একটা পড়া। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটা একটা পড়া। তাহলে এটা আমাদের বলতে পারি আমরা 3 নাম্বার পড়া। তাহলে আমাদের পড়াটা বোঝো, আমাদের সৃজনশীল বলো এমসিকিউ বলো সব এগুলোর মধ্যে থেকেই আসবে। তাহলে 1 নাম্বার হচ্ছে রেসপিরেশন, শ্বাস নেওয়া ছাড়া। 2 নাম্বার হচ্ছে রক্তের সাথে অ্যালভিউলাস, রক্তের সাথে কোষ, এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় কেন হয়, এটা একটা পড়া। আর 3 নাম্বার হচ্ছে অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হয়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয়, এই ট্রান্সপোর্টেশন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টটা পড়া, এটা একটা পড়া গেল। আর কি পড়া? এই শ্বাস প্রশ্বাসটা কিভাবে নিয়ন্ত্রণ হয়, আমাদের শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, এইটা একটা পড়া। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, এই প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে, বা আমরা এটাকে একবারে লিখে দিই, হ্যাঁ। আমরা এটাকে একবারে লিখে দিই যে কন্ট্রোল, এটা পরীক্ষায় আসে, কন্ট্রোল অফ রেসপিরেশন। তোমরা আমার কাছে ক্লাস করে যেটা শিখতে পারবা সেটা হচ্ছে এই কন্ট্রোল অফ রেসপিরেশন। দেখো অন্যের কাছে পড়লেও তুমি এই ইনহেলেশন এক্সহেলেশনটা তুমি হয়তো পারবা, কিন্তু হয়তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশনটা পারবা, হয়তো এই এক্সচেঞ্জটাও পারবা। এইটা আমার একটু কনফিডেন্স এই জায়গায় একটু বেশি, কারণ এইটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন টপিকস।
যে রেসপিরেশনের নিয়ন্ত্রণ, শ্বসনের নিয়ন্ত্রণ কিভাবে হয়, কন্ট্রোল অফ রেসপিরেশন, এটা আমি সব থেকে ভালো করে পড়াবো। জানে মানে এটা যদি ঠিক মতো পারি বা পড়াইতে পারি তোমাদেরকে, তাহলে বাকি টপিকগুলো খুবই সোজা। হ্যাঁ ঠিক আছে, আমরা কম রাখবো, ক্লাস ডিউরেশন কম রাখবো, টেনশন করো না। ঠিক আছে, তাহলে পড়াটা কি বুঝতেছো যে আমাদেরকে কি কি পড়তে হবে, আমরা কি কি পড়বো সেইটার একটা ধারণা দিলাম তোমাদেরকে। আমরা পড়বো যে শ্বাস প্রশ্বাস কিভাবে নিব, তারপরে এক্সচেঞ্জ কিভাবে করব কোষের সাথে এবং অ্যালভিলাসের সাথে রক্তের উপাদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিভাবে এক্সচেঞ্জ করব, কেন করব, এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় কিভাবে। এই হচ্ছে আমাদের মূল পড়া। আর দুইটা রোগ আছে, ঠিক আছে, সাইনোসাইটিস আর অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস এবং অটাইটিস মিডিয়া। আর স্পেশালি আমরা একটু হিমোগ্লোবিন নিয়ে একটু বিস্তর গবেষণা করব। হিমোগ্লোবিন স্পেশালি আমরা একটু হিমোগ্লোবিন নিয়ে বিস্তর গবেষণা করব। হিমোগ্লোবিন এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়া, সুতরাং বেশি সময় লাগবে না। বুঝতে পেরেছো? তো আজকে আসলে আমি মানে ব্যক্তিগত কারণে আমি গতদিন মানে আসলে হয়েছে কি ভাইয়া, আমার মা একটু স্ট্রোক করেছে। হ্যাঁ, তো যার কারণে ওই আম্মু একটু মানে অসুস্থ, দুই পাই একটু ওনার একটু উইক, মানে উনি হাঁটতে পারছে না। তো বাড়ির অবস্থা খুব খারাপ, আমার দুইটা ছেলে মেয়ে সব কিছু মিলে বাড়ির অবস্থা খুবই একটা দুর্দান্ত খারাপ অবস্থার মধ্যে আছে। তো এর মধ্যেও আমি সারাদিনই আমি পড়াই, এখানে আমার অফলাইন ব্যাচ আছে। তো মানে আজকে যেমন 2:30 থেকে 9:30 কি বলে তোমার 9:45 পর্যন্ত আমার এখানে ক্লাস ছিল। তো তারপরে শেষ করে আমি তোমার হচ্ছে যে আবার অনলাইনে তোমাদের ক্লাস নিতে আসছি। এরপর আবার আমরা একটা মিটিং আছে আজকে। তো সব কিছু মিলে তো আমি আগামী মঙ্গলবার থেকে তোমাদের একেবারে খুব সুন্দরভাবে, যাতে তোমরা পছন্দ করো, এই প্রত্যেকটা টপিক যা যা বলেছি, এই টপিকটা যেটা কিনা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড নেওয়া, এই টপিকটা, তারপরে হচ্ছে তোমার এটার কন্ট্রোলটা, এই দুটো টপিক, এবং তার সাথে কি এটা ট্রান্সপোর্টেশন, এই 3টা টপিক, হ্যাঁ খুব ভালো করে পড়াবো, তোমাদের পছন্দ হবে। সাথে অ্যানাটমিটাও বোঝার আছে, অ্যানাটমিটাও পড়াবো। তো এই 4টা টপিকস আশা করছি 2টা বা ম্যাক্সিমাম 3 ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি আর পড়াচ্ছি না তোমাদেরকে, মানে আমাকে একটু জরুরি ভিত্তিতে যেতে হবে। আমি ইনশাল্লাহ মঙ্গলবার থেকে রেগুলার 9:30 স্লটে আমি তোমাদের ক্লাস নিয়ে দ্রুত শেষ করে দেবো। আমি 3 অধ্যায়টা তোমাদেরকে খুব সুন্দর করে করাইছি, ইনশাল্লাহ এই 5 অধ্যায়টাও আমি খুব সুন্দর করে তোমাদেরকে শেষ করে দেবো, যেন তোমরা পড়ে আরাম পাও এবং অনেক কিছু এখানে জানতে পারবা। যেমন তোমরা 3য় অধ্যায় জানতে পারছো জীবন রিলেটেড অনেক কিছু, আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে হয়। আমি তোমাকে একটা কথা খালি বলে রাখি, দেখো তোমাকে একটা টেস্ট দিই, তোমাদেরকে একটা টেস্ট দিই রাইট নাও। তোমরা যারা আমার ক্লাস করতেছো, তোমরা একটা কাজ করবা তোমরা একটু খেয়াল করবা, নাক, যাদের অ্যাজমার সমস্যা আছে নাক বন্ধ তাদের কথা বাদ, যাদের নাক ভালো আছে তারা একটু টেস্ট করবা, সর্দি টর্দি নাই যাদের, তারা একটু টেস্ট করবা। খেয়াল করে দেখবা, তুমি তোমার হাতের উপরে দেখো, জোরে জোরে শ্বাস ছাড়বা, দেখবা যে কোনো একদিক দিয়ে বাতাস বেশি বের হচ্ছে এবং যে কোনো একদিক দিয়ে বাতাস কম বের হচ্ছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা তোমাদেরকে আমি বলি। কারো যদি এমন হয় যে শনি সোম বুধ যদি ডান দিক দিয়ে বাতাস বেশি যায়, তাহলে দেখবা রবি মঙ্গল বৃহস্পতিতে তার বাম দিক দিয়ে বাতাস বেশি যাচ্ছে। তোমরা জীবনে এটা পরীক্ষা করছো কিনা একটু মনোযোগ দিয়ে শুনবা। শনি সোম বুধে যদি করে দেখবা যে ডান দিক দিয়ে বাতাস বেশি যাচ্ছে, আবার রবি মঙ্গল বৃহস্পতিতে দেখবা বাম দিক দিয়ে বাতাস বেশি যাচ্ছে। এবং খেয়াল করবা যে শনিবারে, ধরো তুমি শনিবারে সকালে ঘুম থেকে উঠলা, সবচেয়ে ভালো হবে ঘুম থেকে উঠে তুমি বাতাস ছাড়বা, দেখবা যে সব থেকে বেশি দেখবা যে ডান দিকে বাতাস বেশি যাচ্ছে, এটা খুবই প্রমিনেন্ট ভাবে বুঝতে পারবা তুমি। এরপরে শনিবারে আস্তে আস্তে দিন যত থাকবে, দুপুর বিকালের দিকে যখন যাবা, তখন দেখবা যে সন্ধ্যার দিকে যাচ্ছ, বিকালের দিকে যাচ্ছ, তখন দেখবা শনিবার বিকাল বা সন্ধ্যার দিকে ডান দিকে আস্তে আস্তে কমতে থাকবে, বাম দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং রাত 12টার পর থেকে দেখবা আস্তে আস্তে বাম দিকে বেড়ে গেছে, ডান দিকে কমা শুরু হয়েছে। এবং সকালবেলা উঠে দেখবা রবিবারের দিন তোমার বাম দিক দিয়ে বেশি যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো যে শনি সোম বুধ কারো যদি মানে উল্টা হবে, এটা যে সবারই একরকম হবে তা না, ব্যাপারটা হলো উল্টা হবে। মানে শনি সোম বুধে যদি কারো ডানে বেশি যায়,
তাহলে রবি মঙ্গল বৃহস্পতিতে বামে বেশি যাবে। এটা টেস্ট করার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালের দিকে। দিন যত যাবে আস্তে আস্তে ব্যাপারটা রিভার্স হওয়া শুরু করবে, ডান থেকে আস্তে আস্তে ঘুরে 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 বামে আসবে, আবার বাম থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে ডানে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে বলো যে শুক্রবারে কি হবে? শুক্রবারে আরও ইন্টারেস্টিং। শুক্রবারে কারো যদি সকাল থেকে দুপুর পর্যন্ত, সূর্য মাথার উপরে থাকা পর্যন্ত, সকাল থেকে দুপুরে পর্যন্ত যদি বাতাস ডান দিক দিয়ে বেশি ছাড়ে, তাহলে দেখবা দুপুরের পর থেকে সূর্য যখন ডান দিকে হেলে গেল মিডিল থেকে, দুপুরের পর থেকে দেখবা ওর কি হবে, বাম দিকে আস্তে আস্তে বেশি হওয়া শুরু হবে। বুঝতে পেরেছ? এবং তোমাদেরকে যে কথাটা বললাম তোমরা একটু প্র্যাকটিক্যালি মিলায় নিও। আর এইটা দিয়ে কি করা যায় সেটা আমি তোমাদেরকে পরে শেখাবো। শ্বাস দিয়ে তো অনেক কিছু করা যায়। এই যে বাউল সম্প্রদায়, এরা তো শ্বাসের ব্যায়াম করে, শ্বাস নিয়ে সব কিছু করে। এই শ্বাস দিয়ে মেডিটেশন করা হয়। এই শ্বাস দিয়ে মানুষ কি না করে। এই শ্বাস এমন একটা জিনিস যেটা যদি তুমি না নিতে পারো তাহলে তো জীবনটা তোমার শেষ, তাই না? সুতরাং শ্বাসটাই জীবন। তাহলে শ্বাসটাকে খুব কনসাসলি নিতে হবে। যদি কেউ, আমরা তো খেয়াল করি না আসলে যে আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়তেছি। একবারও কি ভেবে দেখেছো কখনো যে তুমি শ্বাস নিচ্ছ ছাড়ছ? তুমি চিন্তা করো, তুমি ভাবতেছো আজকে কি ক্লাস হবে, কালকে কি ক্লাস হবে, আজকে কোন বান্ধবীর সাথে কথা বলবা, কালকে কার সাথে ফোনে কথা বলবা, পরশু দিন কার সাথে টাঙ্কি মারবা, তরশু দিন বাবা মাকে নিয়ে ব্যস্ত, এক এক দিন মানে দুনিয়াবি সমস্ত কার্যক্রমে ব্যস্ত। বাট তুমি একবারও খেয়াল করতেছো না তোমার যে জিনিসটা দিয়ে তুমি বেঁচে আসো, শ্বাস প্রশ্বাস। তাহলে তুমি যে শ্বাস নিচ্ছ ছাড়ছ এটার উপরে কিন্তু তোমার কোনো মনোযোগ নাই। তাহলে দেখো আল্লাহ কত সুন্দরভাবে সবচেয়ে দামি জিনিসটা তোমাকে নিরবিত, তোমাকে যদি শ্বাস নিতে হতো তোমাকে ভেবে ভেবে যে আমি মরে যাচ্ছি এখন আমি শ্বাস নিব, তাহলে তোমাকে কি করতে হতো? সব সময় তোমাকে এই টেনশনে থাকতে হতো, আল্লাহ শ্বাস নাও, আল্লাহ শ্বাস, আল্লাহ শ্বাস। তা তুমি বাঁচতে পারতা? বিপদ হয়ে যেত। তোমাকে ভাবতে হয় না। তাহলে আল্লাহ তোমাকে দুহাত ভরে দিছে। পৃথিবীর সব সম্পত্তি একদিকে যদি রাখো, আর একদিকে যদি তুমি শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা রাখো, তোমাকে সব দিয়ে দিব, সব দিয়ে দিব, সব বিনিময়ে তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে দিব না, ছাড়তে দিব না। তুমি মানবা? মানবা না। তার মানে কি পৃথিবীর সব সম্পদের থেকে বড় সম্পদ হচ্ছে এইটা। তাই এইটা নার্সিং করতে হবে। এটা নার্সিংয়ের কিছু পদ্ধতি আমি শিখাই দেব। ব্যাপারটা বুঝলে নাকি? এবং খুবই মজার বিষয়, তুমি যখন কথা বলবা তখন কিন্তু শ্বাস নিতে পারবা না। তুমি যখন কথা বলো তখন কিন্তু তুমি শ্বাস নিতে পারবা না বা ছাড়তে পারবা না কথা বলার সময়। খুব ইন্টারেস্টিং। এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ঠিক মঙ্গলবারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ মঙ্গলবারে একটা ফাটাফাটি ক্লাস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তোমরা অবশ্যই ভাবতে থাকো যে কার কোন দিক দিয়ে গেল। আগামীকাল আমি শুনবো ডান না বাম, কোন দিক দিয়ে বাতাস বেশি বের হচ্ছে। অনেকে কিন্তু বুঝতে পারবা না। যারা বুঝতে পারবা নোট রাখবা, এভাবে নোট রাখবা। দেখবা শনিবার করে নোট রাখবা, শনি সোম বুধ নোট রাখবা। দেখবা যে ডান দিকে যদি কারো হয় শনিবারে, সোমবারেও ডানে হবে, বুধবারেও ডানে হবে। আবার রবি মঙ্গল বৃহস্পতিতে নোট রাখবা, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি উল্টা হবে, বামে বামে বামে। এইভাবে এক দুই সপ্তাহ একটু প্র্যাকটিস করলে দেখবা যে তোমার ব্যাপারটা আসলে তুমি কি ডানপন্থী না বামপন্থী, এবং এটা দিয়ে কি করা যায়, এটা যদি তোমাকে বলে দিই তাহলে তুমি সারা জীবন আমার পিছনেই ঘুরবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।